দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে একটা চমক দেব। চমক হচ্ছে এইরকম যে আমি আবার অনেকেই অনলাইনে কথা বলেন একজন সাংবাদিকের সাথে, এবং তিনি আমাদের খুব পরিচিত, খুব সুন্দর বিশ্লেষণ করেন। আমি তাকে এখন আপনাদের সাথে যুক্ত করছি। এটা হচ্ছে আমার বাসার ব্যাকইয়ার্ডে, মানে পিছনের অংশ অবস্থান করছি। এটা হলো অন্টারিও লেকের পাশেই। আমি যাকে এখন দেখাবো, আপনারাও হয়তো একটু অবাক হবেন। আজকে তাকে আমি কাছাকাছি পেয়েছি, এখনো দেখাচ্ছি না, তবে আমি ম্যাজিক দেখাইতে পারি। কে আমার পাশে আছেন আমি বলতে পারবো, আপনারা কেউ বলতে পারবেন না। 1 2 3 4 জনাব সাইফুল আমিন। জনাব সাইফুল আমিন বিশ্লেষক, সাংবাদিক। তাকে সানগ্লাস পরিহিত অবস্থায়, উনি যেহেতু সানগ্লাস পরেছেন আমিও পরেছি। জি, কেমন লাগছে এই বাসার পেছনে অবস্থান করতে? এই তো ভালো থাকার জন্য দুনিয়া, যেখানেই ভালো মানে যাওয়া যায়, যেখানে হাসি খুশি থাকা যায়, সেটাই তো মজার ব্যাপার। আচ্ছা, আপনার সাথে সবসময় তো সবাই পলিটিক্যাল কথা বলে, আমিও পলিটিক্যাল কথা বলি। আমরা আজকে না, এটাও আমাদের পলিটিক্সের মধ্যে পড়ে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ, বিশিষ্ট ওই যে 30 বিশেষজ্ঞ, বিশিষ্ট সব বিশিষ্ট ওনার, ওনাকে নাকি জাপানে দেখা গেছে। আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। তাকে জাপানে দেখা গেছে যে ওখানে দেখা গেছে উনি দৌড়াচ্ছেন, মানে শিশুদের সাথে উনি নাকি হাসি রস, শিশুরা নাকি তাকে জাতিসঙ্গীত গেয়ে শোনাচ্ছে, কিন্তু ওনাকে মনে হচ্ছে দৌড়াচ্ছেন, ওনার পিছনে পিছনে ওনার সঙ্গী সাথীরাও দৌড়াচ্ছিল। আচ্ছা, তো আচ্ছা, ওনার সঙ্গী সাথীর কথাটা তো বললেন, এখানে সঙ্গী সাথী কিন্তু কেউ নেই, একজন আছেন শুধুমাত্র লামিয়া মোর্শেদ, এটা আমরা জানি। হ্যাঁ, লামিয়া মোর্শেদই আছেন, ওনার পাশেই আছেন, এটা সবসময় ওনার পাশে আছেন। আরো 2-1 জন যারা আছেন, বোধহয় খুব সম্ভবত ওনার গ্রামীণের কোনো ওখানে নার্সিং এর একটা 4 জন নার্সকে ওনাদের গ্রামীণ কি একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেখানে নার্সিং শিখিয়েছেন, ওদেরকে মাসাজ করতে ওখানে পাঠিয়েছেন। ওখানে তাদের সাথেও তারাও ওখানে গেছে, এবং সেখানে জাপানিজ অনেকগুলো না, গুটি কয়েক বাচ্চা আছে, ধরেন 10-12 জন বাচ্চা। এই 10-12 জন বাচ্চার সাথে বাচ্চারা নাকি ওনার গান গেয়ে শুনছে, ওনার ইউনুস সেন্টার থেকে প্রকাশ করছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি যেটা দেখলাম, আমি আরেকটা ভিডিও ওনাকে দেখলাম, সেই ভিডিওটাতে যে উনি অলমোস্ট দৌড়াইতেছেন। আচ্ছা, মানে উনি মনে হয় যেন বাচ্চাদেরকে, আমরা বচি খেলা খেলতাম না, ছুঁয়ে দেয় ছুঁয়ে দেওয়ার খেলা খেলতেছেন, বাচ্চাদের পাশে ছুঁয়ে দৌড়াচ্ছেন, সাথে সাথে লামিয়া দৌড়াচ্ছেন। মানে উনি বয়স হয়ে গেছে, শিশু হয়ে গেছেন এখন না, আমার মনে হয় ওখানে বাঙালিরা মনে হয় ওনাকে কোনো ইয়ে করছে, বাঙালিরা ওনাকে আমার ধারণা ধাওয়া দেওয়ার ভয়ে উনি দৌড় মারছেন। আচ্ছা, আরেকটা কথা, উনি কিন্তু, আপনি কথাবার্তা একটু সামলে বলবেন, সমঝে বলবেন, কিন্তু উনি কিন্তু মুসলিম বিশ্বের একজন দাপুটে মানুষ এবং শক্তিশালী, কি যেন বলে, রোহিঙ্গা নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব, কিন্তু মুসলিম রোহিঙ্গা নেতা। উনি রোহিঙ্গা, হ্যাঁ, মুসলিম রোহিঙ্গা নেতা, চেহারাটা রোহিঙ্গার মতোই কিন্তু। আচ্ছা, উনি রোহিঙ্গা হাসিও দেন রোহিঙ্গার মতো, বডি ল্যাঙ্গুয়েজ বড়িঙ্গাদের মতো বক্তৃতা দিচ্ছেন, রোহিঙ্গা ভাষায় বক্তৃতা। রোহিঙ্গা ভাষায় উনি কিন্তু, আচ্ছা, রোহিঙ্গারা কি মিয়ানমারে চলে গেছে ঈদের সময়? এটা কি? হ্যাঁ, ঈদের সময় আমরা শুনেছি বায়বীয় ভাবে। জি, হ্যাঁ, মানে তারা শারীরিক ভাবে যেতে পারে না, কিন্তু তার মন ওখানে চলে। কারণ ইউনুস সাহেব ওখানে ওনাদের জন্য তার হেরেমখানা বানাইছেন, ওখানে তাদেরকে স্বাগত জানেন। উনি নিজেও নাকি, এবং ইউনুস সাহেব নাকি জাপানে যাওয়ার আগে ওখানে কিছুদিন লুকিয়েছিলেন, লুকিয়ে ওখানে গেছেন। আমরা জানি না যে উনি এই কয়দিন ঢাকাতে কেন পলাতক ছিলেন। এটা পলাতক ছিলেন, উনি নাকি আরাকানে গেছেন ওদের রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, শারীরিক ভাবে দেখা যায়নি। হ্যাঁ, শারীরিক ভাবে যেতে পারেনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ওনার যে 111 এখন একটা ইয়ে হচ্ছে, 111-এর সাথে সমস্ত বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ ঘটনার সাথে নাকি উনি জড়িত, মানে ষড়যন্ত্র আর কি, ষড়যন্ত্র দুইটা হয়েছে বাংলাদেশে। ওনার জীবনে উনি সবকিছু আকাম করছেন, উনি কোনো ভালো কাম তো উনি করেন না, সমস্ত আকাম করছেন। সব আকামের সাথে ওনার আপনি জড়াইতে পারবেন, কারণ গ্রামীণ একটা আকাম। বাংলাদেশের যদি গ্রামীণ, উনি হাসতে উনি গ্রামীণ মানুষদেরকে 4-5টা ঋণে আবদ্ধ করছেন। আচ্ছা, উনি মানুষের চাল বেচা ফেলেছেন, উনি মানুষের গরু বেচা ফেলেছেন, উনি মানুষের মাছ বেচা ফেলেছেন, উনি কি বেচেন নাই, বাড়ি ঘর সব বেচা ফেলেছেন উনি। তো উনি, এটা তো গ্রামীণ একটা কৌতুক না, আমাদের কাছে কৌতুক, কিন্তু মানুষের কাছে কিন্তু প্রচন্ড ইয়ে ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয়, ওনার যে 30 প্রজেক্ট আছে, 30 নাকি 0-র আগে নাকি 1 না দিলে কিছুই হয় না, এটা নাকি 0-ই থেকে যায়। এই বিষয়ে আপনার কোনো 30 নাকি কোনো 30 একটা, মানে উনি একটা কনসেপ্ট আছে, সারাদিন আর কেউ বিশ্বাস করে না। আমি কিছুদিন আগে শোনেন, ওনার জন্য প্রাণ দিতে পারে আব্দুল আল মিন্টু। একজন মজা করে তারা জিজ্ঞেস করছে যে উনি যে 30 করতেছেন,
কইটা একটা ব্যবসাপাতি বা 3-0 হয় নাকি? নোয়াখালী ভাষায় এ যেটা কয় এটা হইলো অন্য কত, কি যে কি করে নাকি, সে ব্যবসা, সে তো ব্যবসা করতেছে, সে তো মানুষের পকেট কেটে টাকা নিচ্ছে। মিন্টু সাহেব বলছেন এটা একটা পাগলের পাগলামি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিভিন্ন রকম কথা বলে থাকেন। উনি নাকি আন্তর্জাতিক মাঠের বড় মাঠের প্লেয়ার, তো উনি বললেন, এবং অনেকে বলে যে উনি একজন আন্তর্জাতিক ভিক্ষুক। বাংলাদেশকে যতদিন দরিদ্র রাখা যায়, ওনার ভিক্ষাবৃত্তি, বিদেশ থেকে টাকা ওনার জন্য আনাটা নাকি সহজ হবে না। সেটা তো ঠিক আছে ওনার জন্য, কিন্তু উনি যে লেটেস্ট, এটা একটা সিরিয়াস ব্যাপার, হাসি তামাশার মধ্যেও বলে সিরিয়াস ঘটনা। গতকালই জ্বালানি মন্ত্রণালয়ের জ্বালানি নিয়ে যে সংকটটা, এই সংকটটা নিয়ে কিন্তু আমাদের ওই যে আমরা দেবপ্রিয় দাদা আছে না, হ্যাঁ, দাদা তার বিশাল বপু নিয়ে উনি যেভাবে হেলে দুলে কালকে কিন্তু অনেক কথা বলছেন। দাদা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির ফলে এখন আমাদের জ্বালানি তেল আমদানিটা আমেরিকার কাছে লেজ আটকে আছে আমাদের। ওই আমেরিকা এমনভাবে লেজ আটকে রাখছে যে ওটা ছাড়ে না, যে কারণে জ্বালানি তেল কিনতে পারতেছে না। এখন উনি কিন্তু বলে না, ভাষণের নাম মুখে আনে না, তো উনি ইউনূস সাহেবের নাম বললে কেন, ইউনূস সাহেবের থেকে অনেক টাকা পয়সা গেছে, নামটা বলে না, বলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা চুক্তি হয়েছে, এই চুক্তিতে নাকি এই ঘটনা। আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্যকে এখনো দেখা যাচ্ছে না, বেশ না, কালকে উনি লম্বা বৈঠক করছেন, উনি অনেক পরামর্শ দিচ্ছেন, উনি দুঃখ প্রকাশ করছেন যে বাংলাদেশ মাত্র 44 কোটি টাকা ফেরত আনতে পারলো, এত কম টাকা, মানে উনি তো দিচ্ছেন কত বিলিয়ন না, 270 বিলিয়ন না কত। আচ্ছা, আরেকটা কথা বলে, আমাদের স্বাস্থ্য খাতে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্য খাতে স্যালাইন গজ কেনার টাকাও নাই স্বাস্থ্য মন্ত্রণালয়। তো আমাদের ওই যে নূরজাহান সাহেব, ডক্টর ইউনূস সাহেবের সাবেক প্রিয় মানুষ, প্রিয়া সবসময় প্রিয়া, যেখানে যান সেখানে নিয়ে যেত এক সময়। নূরজাহান বেগম, আচ্ছা, নূরজাহান বেগম লামিয়া মোর্শেদের জায়গায় উনি ছিলেন, যেখানে যাবে। তো নূরজাহান বেগমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছিলেন, নূরজাহান বেগম কি করেছে? সমস্ত টাকা ইউনূস সাহেবকে। না, নূরজাহান বেগম তো উনি নিজের চিকিৎসা করিয়েছেন। উনি সিঙ্গাপুর আর কোথাও উনি যান নাই, তো উনি সিঙ্গাপুরে যাওয়া আসা করেছেন, আর কিছু দেখেন না, নিজের চিকিৎসা করিয়েছেন। আচ্ছা, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু উনি যদি অসুস্থ হন চিকিৎসা করাবেন না। না, ঠিক আছে, তার স্বাস্থ্য খাতের টাকাটা উনি ওনার জন্য করছে। হ্যাঁ, এখন আমাদের আরেকটি বিষয় হচ্ছে, দর্শক, আমরা একটু আজকে অন্যরকম ভাবে কথা বলছি। আমাদের এই যে সাইফুল আমিন ভাই, উনি এয়ারপোর্টে ছিলেন একটা কাজে, তো সেখান থেকে আমি আবার ওনাকে বাসায় নিয়ে এসেছি। তো আজকে সেই জন্য আমরা দুজন একসাথে, আমাদের বাসার ব্যাকইয়ার্ডে আছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইউনূস সাহেবের চরিত্র এবং কৃতিত্ব তো এটা বলে শেষ করা যাবে না। ওনার উনি তো ওয়েস্টার্ন, তাই না? উনি একজনে তো ওনার পছন্দ না, উনি তো একাধিক প্রয়োজন। বর্তমান লামিয়া মোর্শেদ চলছে। প্রিয় দর্শক, আমরা আর বেশি কথা বলি না। সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ। আজকে কাছাকাছি দুজন একত্রিত হয়েছি, সবসময় অনলাইনে সবাই কথা বলেন দূর থেকে, কিন্তু আমরা দুজন আজকে একসাথে হয়েছি, এটা আমার সৌভাগ্য। অন্যরা সেই সৌভাগ্যের অংশীদার হতে পারেন নাই, আমি সাইফুল ভাইকে পেয়ে গেছি। জি, আপনার ক্লোজিং বক্তব্য হলো, জাপানে যারা আছেন তারা ভাই এই ইউনূস সাহেব যেভাবে দৌড় দিয়েছেন, মনে হচ্ছিল যে আপনারাই তাকে তাড়া করতেছেন, কিন্তু পরে জানলাম যে না, উনি আপনাদের ভয়ে দৌড়াচ্ছিল। কিন্তু আপনারা কি রাইটলি একটা দৌড়ানি দিতে পারেন না? এইখানে তো আর কোনো ইয়ের দরকার, একটা দৌড়ান দেন, যে দৌড় উনি দিচ্ছেন এই দৌড়েই রাখেন। আচ্ছা, আরেকটা হলো যে কথা শেষ হইও শেষ হয় না, সেটা হচ্ছে ওনাকে নাকি বিশ্ব বাটপার বলা হয়। এটার মাহাত্ম্যটা কি? মানে না, একজন অ্যাসাইনমেন্ট নিয়েছে তাকে বিশ্ব বাটপার বলার জন্য। আচ্ছা, তাই? হ্যাঁ, ও নাম আমি বললে আবার আমার বিরুদ্ধে লাগবে। উনি এবং আরেকজন, দুজন মিলে ও তাকে এখন সবসময় বিশ্ব বাটপার বলতেছে। কিন্তু ওরা আমার ধরনের একটা অ্যাসাইনমেন্ট নিছে যে এই বিশ্ব বাটপার বলতে বলতে এক পর্যায়ে মানুষ বলবে হ্যাঁ, এই লোকটাকে, বুড়ো লোকটারে সবাই বাটপার করে, ঠিক না। মানে আসলে তাকে আবার লাইমলাইটে আনার জন্য কোনো পরিকল্পনা কিনা, এটা আমি বুঝে উঠতে পারছি। কারণ এতবার আপনি এক লোককে বাটপার বলতে, বাটপার শব্দটার অর্থই হয়ে যাবে, এটা ভালো হয়ে যায় কিনা আবার কি হয় জানো, মানুষ মনে করবে হ্যাঁ বাড়াবাড়ি এটা। যাই হোক, প্রিয় দর্শক, সাইফুল আমিন ভাই দেখেছেন সানগ্লাস পরিহিত অবস্থা। সাইফুল আমিন ভাইকে কখনো দেখি নাই এত কাছাকাছি, কখনো দেখি নাই। আরেকটা বিষয় হচ্ছে, ইউনূস সাহেব প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, এখনো কিন্তু তিনি আশা ছাড়েননি, অথবা তিনি হতে চাচ্ছেন যে আন্তর্জাতিক লবিস্ট, আন্তর্জাতিকভাবে কূটনৈতিক পরামর্শক বাংলাদেশের হতে চাচ্ছেন তারেক রহমানের। সেই চেষ্টা তার কিন্তু অব্যাহত আছে। তারেক রহমান যদি ব্যর্থ হয়, এই লোকটার কারণে হবে। তারেক রহমান একটা দেশ পেয়েছে, যে দেশটা এই লোকটা 2টা বছরে ধ্বংস করছে।
2টা বছর একটা লোক ধ্বংস করে দিয়ে তারেক রহমান, আপনি বিশ্বাস করেন আমার কাছে মনে হয় কি জানেন, মাঝে মধ্যে মনে হয় যে তারেক রহমান আসলে কি তার টার্ম পূরণ করতে পারে। এতগুলি সংকট, এই যে ধরেন তেলের সংকটটা, তেলের সংকটটা যদি একদম সরাসরি, এই যে দেবপ্রিয় বলছে তার ঘনিষ্ঠ লোক, সে বলছে যে ওনারা একটা চুক্তি করছে, এই চুক্তির কারণে আমেরিকার কারণে তারা তেল কিনতে পারতো, রাশিয়াতে তেল কিনতে পারে না, কোথাওতে তেল কিনতে পারছে না। সো বাংলাদেশ এরকম একটা সংকটে পড়ছে, এবং আপনি দেখেন জ্বালানিটাই কিন্তু সারা বাংলাদেশ কিন্তু সংকটে তৈরি করছে। এবং কালকে মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, গোয়েন্দাদের তরফ থেকে বলা হয়েছে যে তেল সংকটটা শেষ পর্যন্ত একটা চরম অস্থিতিশীল বিষয়ে দাঁড়ায় কিনা। একদিকে হাম, আরেকদিকে হলো তেল, মানে 2টা জিনিসই উনি বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছেন, যেটা তারেক রহমান এটা টানতে হচ্ছে। আমি জানি না তারেক রহমান কিভাবে হ্যান্ডেল করবেন এটা। জি, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। সাইফুল আমিন সাহেব সর্বশেষ কথা যেটা বললেন, হ্যাঁ, দেশকে ধ্বংস করে গিয়েছে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সারা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারক, বিশ্ব প্রতারক হিসেবে ডক্টর ইউনূস সাহেব স্বীকৃতি পেয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে গোলামির চুক্তি, এই যে আমরা কার থেকে তেল কিনবো সেটা আমেরিকার পরামর্শ নিতে হয়, আমেরিকার অনুমতি নিতে হয়। এই যে ডিজাস্টার গুলো বাংলাদেশে, গোলামির চুক্তি যার সাথে করছে বলে শেখ হাসিনাকে ধাওয়া দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই গোলামির চুক্তি তার কাছে তো আবার যাচ্ছে যে 6 তারিখে খলিল জ্বালানির জন্য। হ্যাঁ, তো খলিল ইন্ডিয়ার কাছে যাচ্ছে, ইন্ডিয়ার কাছ থেকেই আমরা আবার জ্বালানি। আমাদের পত্রিকাগুলোতে এখন, এই পত্রিকাগুলোতে একসময় লেখা হয়েছে ইন্ডিয়া থেকে আমরা এটা নেবো না, ইন্ডিয়া থেকে ওটা নেবো না, এগুলোই ছাপা হয়েছে। এখন পত্রিকাগুলো আবার লেখে গতকাল ভারতের কাছ থেকে 7,000 মেট্রিক টন আসছে, পরশুদিন 3,000 মেট্রিক টন আসছে। মানে ভারত থেকে আসলেও একটা বড় বড় নিউজ করে এখন এই পত্রিকাগুলোই। সবাই ভারতের বিরুদ্ধে বলছে, এখন ভারত থেকেই তেল আনার অনুমতি আছে, ভারত থেকেই তেল আনতে হয়, ভারত থেকে ডিজেল 6 তারিখে যাচ্ছে খলিল, এবং সাথে তারেক রহমানের যাচ্ছে, উপদেষ্টা যাচ্ছে, সে কনভিন্স করা যে ভাই আমাদেরকে 5 লাখ বা কত তারা চাচ্ছে, 50,000 আগে চেয়েছিল, এখনো ভারত হয় নাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলছে ভারতের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কথা দেব না। কিন্তু এখন এই এমন অবস্থায় গেছে যে না, এখন শেষ পর্যন্ত খলিল সাহেবকে পাঠাইতে হচ্ছে। খলিল সাহেব খলিল সাহেব তো অজিত দোভালের লোক, যদি পারেন আর কি, তারেক রহমান এই ভরসার সাথে তার উপদেষ্টাকেও দিয়েছেন যাতে জাসংকেরকেও একটু বোঝানো যায়, যদি পাওয়া যায়। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বড় ফ্যাক্টর কিন্তু এখানে, কারণ বাংলাদেশের যে অন্যান্য জায়গায় যে চুক্তির কারণে বাংলাদেশের যে ঝামেলাগুলো হয়েছে, একটা পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক কিছু জানে এবং তারা হ্যান্ড করতে পারে, তারা কনভিন্স করতে পারে নদী গভর্নমেন্টকে অথবা অজিত দোভালকে। কিন্তু কথা হচ্ছে যেই ভারতের ব্যাপারে আমরা ভারতের কাছ থেকে আমরা কিছুই নেব না, ভারত সব বন্ধ করে দেয়, 7 কন্যার দেশ দখল করে দেবে, তার কাছে ভিক্ষা করতে যাচ্ছে কেন? জি, এখন ভারত যদি তেল না দেয় তাহলে আমাদের দেশে হাহাকার চলবে, হাহাকার। আপনি রিপোর্ট হয়েছে বিশৃঙ্খলা শুধু হবে না, সারা দেশে অস্থিরতা হবে, এবং সেটা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হবে। অস্থিরতা তো চলছে, সরকার বিরোধী বিক্ষোভে তৈরি। জি, খুবই বাজে অবস্থার মধ্যে আমরা আছি, সারা পৃথিবী আছে, কিন্তু বাংলাদেশটা পরিকল্পিত। বাংলাদেশে গোলামির চুক্তি করে বাংলাদেশকে নস্যাৎ করেছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গোলামির চুক্তি বাংলাদেশের মানুষের যে অধিকার, সেই অধিকার হরণ করেছেন একমাত্র মহানায়ক সিলভেস্টার স্ট্যালোনের কি চরিত্রে, আর্নল্ড শোয়ার্জনেগারের চরিত্রে তিনি দ্য মব স্টার হিসেবে যিনি বাংলাদেশে চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি হচ্ছেন আমাদের। এটা একজন ছিলেন ওই যে আপনি ওই যে সিনেমার ডায়লগ মব স্টার এরকম করে বলতেন, মব স্টার ডক্টর মোহাম্মদ ইউনুস। জি, ধন্যবাদ সাইফুল ভাই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ইউনুসকে একটু ধাওয়া দেন, জাপানে আছেন যারা ভাই। আরিগাতো গোজাইমাসু।